মোদি আজ বলছিলেন যে জাজেদের সাথে এরকম ব্যবহার কোনো মানে ভারতের কোনো রাজ্যে কখনো হয় না। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন জাস্টিস লোয়া নামক একজন জাজের সাথে এর থেকেও খারাপ ব্যবহার হয়েছিল, তাকে মেরেই ফেলা হয়েছিল। তিনি মোদি অমিত শাহের বিরুদ্ধে রায় দিচ্ছিলেন বলে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। দ্বিতীয় কথা, আজকে আপনাদের এবিপি আনন্দেই দেখছিলাম মোদি এবার একটা খুব ভালো কাজ করেছেন। এক সেকেন্ড, মোদি একটা খুব ভালো কাজ করেছেন এবার, যে মিটিং করতে এসছেন, অন্যান্য সময় সিকিউরিটি গার্ড ইত্যাদি সঙ্গে আনেন, এবার শ্রোতাও সঙ্গে নিয়ে এসছেন। আপনারাই সারাদিন ধরে দেখাচ্ছিলেন যে বিহার থেকে লোক, তারা আবার বলছে আমরা বিহার থেকে এসেছি মোদিজির ভাষণ শুনতে, বিহার থেকে কোচবিহার, মানে এই যে সঙ্গে করে লোক নিয়ে আসা মিটিং করার জন্য, এইটা মোদিজির একটা যুগান্তকারী একটা আবিষ্কার এইবার আমরা পেলাম। এখন যেটা প্রশ্ন করছেন, দেখুন একটা আমাদের এই প্রশ্ন থাকবেই যে এই যে মোফাক্করুল বলে যে ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছে, যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার সম্পর্ক দেখা যাচ্ছে, মানুষের যেখানে নাম বাদ পড়েছে এবং খালি বাদ পড়েছে তাই নয়, কবে তার নামটা আবার উঠবে তার কোনো স্পষ্ট উত্তর নেই। এমতাবস্থায় মানুষ বিক্ষোভ করবেন, রাস্তায় নামবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ছিল। যে যাই বলুক না কেন, যার যায় তার যন্ত্রণাটা সেই জানে। মানুষ রাস্তায় নামবেন অত্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু যেটা একটা গণতান্ত্রিক আন্দোলন হওয়ার কথা, সেখানে কিছু এই ধরনের লোকজনকে ঢুকিয়ে কোনোভাবে আন্দোলনটাকে কালিমালিপ্ত করা হচ্ছে কিনা এবং এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে পুলিশের কাছে এই জাজের যারা জাজ আছেন এতদূর অবধি যেতে দেওয়া এক্স্যাক্টলি একদম আমি সেই কথাই বলছি। আমি বলছি যে পুলিশের কাছে এই জাজেরা, জুডিশিয়াল অফিসাররা নিরাপত্তা চেয়েছিলেন, তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া হলো না। আবার এই মোফাক্করুল বা তারা এই ঘটনাটার ঘটালেন বলে যারা জানা যাচ্ছে, আবার আমরা এইটাও দেখলাম এই বিক্ষোভ টিক্ষোভ অবরোধ সব হয়ে যাওয়ার পরে এই মোফাক্করুলের সাথে ওইখানকার লোকাল থানার আইসির কল রেকর্ডটা এখন সামনে এসছে, যেখানে একদম দুজন পরিচিতর মতো করে তারা কথা বলছে যে ঠিক আছে এবার রাস্তাটা খালি করে দিন, আমাদের গাড়িগুলো বেরিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং লোকাল আইসির সাথে মোফাক্করুলের এই সম্পর্কটাও রয়েছে। আবার বাইরে এতগুলো ঘটনা ঘটে গেল, পুলিশ নাকি জানতো না। এর পেছনে কোথায় কি রহস্য আছে সত্যি কিন্তু সামনে আসা দরকার, কারণ আমরা চাই না মানে মানুষের যেটা গণতান্ত্রিক ক্ষোভ সেইটাতে কালিমালিপ্ত হোক, আবার একটা অপ্রীতিকর ঘটনাকে অজুহাত বানিয়ে মানুষের সেই গণতান্ত্রিক ক্ষোভটাকেও প্রকাশ করার অধিকারটাকে নাকচ করে দেওয়া হোক। আমার শেষ কথা আমি এখানে বলছি, আপনারা বিবেচনা করে দেখুন, গণতন্ত্র একটা 2 ওয়ে ট্রাফিক, কোনো 1 ওয়ে ট্রাফিক নয়। আমার দেশের একজন নাগরিক হিসেবে যেরকম আমার কতগুলো দায়বদ্ধতা রয়েছে, তেমন আমার প্রতিও রাষ্ট্র ব্যবস্থার কতগুলো দায়বদ্ধতা রয়েছে। আজকে যদি ইলেকশন কমিশন এই নির্দেশ দিতে পারে যে রাত্রি 12টা অবধি আমরা টাইম বেঁধে দিলাম, এই সময়সীমার মধ্যে লোকগুলোকে গ্রেপ্তার করতে হবে, ভেরি গুড। তাহলে ইলেকশন কমিশন কেন এই নির্দেশটাও দিতে পারে না যে আমরা এই 5 মাস সময়সীমা বেঁধে দিলাম, তার মধ্যে ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ করতে হবে। আজকে আপনারা চিন্তা করতে পারেন, একটা ভোট হচ্ছে, ফার্স্ট ফেজের নমিনেশন জমা দেওয়ার দিন পর্যন্ত পার হয়ে গেল, এখনো পর্যন্ত কে ভোট দেবে আর কে ভোট দেবে না ঠিক হলো না। ইলেকশন কমিশন টাইম লাইন বেঁধে দিয়ে একটা ভোটার লিস্ট কেন পাবলিশ করতে পারে না বলুন তো? এই ইলেকশন কমিশন 2 দিন পরে ভোট করাবে। আজকে যে মানুষের নামগুলো বাদ চলে গেল, আজকে দেখুন আমরা না একটা স্টুডিও বসে অনেক আলোচনা করতে পারি, কিন্তু যে লোকটার নামটা ডিভোটার হয়ে গেল, কালকে তার রেশন কার্ড থাকবে কিনা, তিনি যে সরকারি প্রকল্পের বেনিফিটগুলো পাচ্ছেন সেগুলো পাবেন কিনা, কালকে তার 100 দিনের কাজের থাকবে কিনা, তার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে কিনা, এই প্রশ্নগুলোর কোনো উত্তর রয়েছে? সুতরাং এমতাবস্থায় যে মানুষের দেওয়ালে পিঠটা ঢেকে যাচ্ছে, সে করবে এটা কি? তাকে এইগুলো হজম করতে হবে। আর সে যদি প্রতিবাদে রাস্তায় নামে, তখন সে হয়ে যাবে রোহিঙ্গা, তখন সে হয়ে যাবে সন্ত্রাসবাদী, তখন সে হয়ে যাবে টেরোরিস্ট। সুতরাং আমার নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতা তো আমি 100 বার পালন করবো, কিন্তু আমার প্রতিও কি রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই? সেইটাকে নিয়ে প্রশ্ন কে করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।